হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য পাওয়ার একাডেমি। আমরা আজকে যে এক্সামটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ইউপিএসসি। এটা আমাদের পাওয়ার একাডেমির প্রথম ক্লাস এবং এই ক্লাসের শুরুটা আমরা করছি ইউপিএসসি দিয়ে এবং ইউপিএসসি সিলেবাস দিয়ে। আমার নাম তুহিন কুমার পাল, আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো শুরু করা যাক যে পরীক্ষার প্যাটার্ন কি, কত নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদের, আর কবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়, সব আমরা এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো আমরা যেটা দিয়ে শুরু করব, এই পরীক্ষাটা হয় হচ্ছে তিনটে ধাপে। প্রথম হয় হচ্ছে প্রিলিমসের পরে হয় হচ্ছে মেন্সের সাথে হয় হচ্ছে অপশনাল পেপার, তারপরে হয় হচ্ছে ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ। এবার প্রিলিমসে যেটা হবে, প্রিলিমসে তোমাদের শুরু হবে হচ্ছে দুটো পেপার দিয়ে। একটা হচ্ছে প্রিলিমস 1 আর একটা হচ্ছে প্রিলিমস 2। পেপার 1 আর পেপার 2 তে যেটা হবে, পেপার 1 তোমাদেরকে কাট অফ দিয়ে দেবে এক্সাম হয়ে যাওয়ার পরে। ইউপিএসসি তোমাদেরকে কাট অফ দিয়ে যাবে, অ্যাকর্ডিং টু দ্যাট কাট অফ ইউ হ্যাভ টু গেট দ্যাট কাট অফ। তোমাকে সেই কাট অফ মার্কস পেতে হবে, অথবা তার থেকে তোমাকে বেশি পেতে হবে, তাহলে তোমার পেপার 1 ক্লিয়ার হবে। পেপার 2 তে যেটা হবে, পেপার 2 তে অনলি তোমাকে 33% মার্কস পেতে হবে, ও দুটো পেপারই হবে হচ্ছে 200। দুটো পেপারের মার্কসই হচ্ছে 200। এখানে পেপার 2 তে তোমাকে 33% পেতে হবে, অর্থাৎ টোটাল মার্কস তোমাকে পেতে হবে 66 পেলেই পাস। আর এর থেকে বেশি পেলে ভালো, না পেলেও এর থেকে বেশি পেতেই হবে তোমাকে, মানে 66 অথবা তার অ্যাভাব তোমাকে পেতেই হবে। পেপার 1 এর ক্ষেত্রে যেটা হয়, পেপার 1 এর ক্ষেত্রে একটা কাট অফ মার্কস দেবে ইউপিএসসি, এবং অন দ্য বেসিস অফ দ্যাট কাট অফ মার্ক you have to get your mark. Suppose out of 200 the UPSC said the cutoff mark is 100, then you have to get the 100 or more than 100. Suppose 101.5, suppose this kind of marks when you will going to get, then you will pass the paper 1. যদি প্রিলিমস না পাস করতে পারো তাহলে তুমি মেন্স আর ইন্টারভিউর জন্য এলিজিবল নাও, তোমাকে প্রিলিমস পাস করতেই হবে। এবং প্রিলিমসে তোমাকে 33% মার্কস পেপার 2 তে পেতেই হবে, আদারওয়াইজ পেপার 1 চেক হবে না। তাহলে তোমাকে পেপার 1 চেক করার জন্য পেপার 2 পাস করতে হবে, এবং তার সাথে সাথে পেপার 1 এ কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার করার পর তুমি মেন্সে গিয়ে চান্স পাবে। এবার মেন্সে যেটা হবে, মেন্সের মধ্যে তোমাদের প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে পেপার এ, তারপরে হচ্ছে পেপার বি, এবং পেপার এ এবং পেপার বি দেওয়ার পর তারপরে যেটা হবে সেটা হবে হচ্ছে জিএস পেপার। 4টে জেনারেল স্টাডিজ পেপার হবে, এবং সেটা হচ্ছে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3 অ্যান্ড জিএস পেপার 4। 4টে জিএস পেপার হবে। তারপরে তোমার অপশনাল পেপার হবে। অপশনাল পেপারে হচ্ছে পেপার 1 আর পেপার 2। এবার অপশনাল পেপার তোমার যেটা হবে সেটা তুমি এই সাবজেক্টগুলো আমি যেগুলো এখানে লিখেছি সেই সাবজেক্টগুলো থেকে তুমি চুজ করতে পারো। যারা কমার্স নিয়ে পড়ে তারা কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি চুজ করতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বোটানি, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, অ্যানথ্রোপোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, জিওলজি, ল, ম্যানেজমেন্ট, মেডিকেল সায়েন্স ইজ স্পেশালি ফর দ্য ডক্টরস। এমনি সবাই নিতে পারে, কিন্তু ডক্টররা বেশি মেডিকেল সায়েন্স প্রেফার করে। ফিলোসফি, পল সায়েন্স অ্যান্ড আইআর, সাইকোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, জুওলজি, অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ এনি অফ দ্য 22 ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কনস্টিটিউশনের 8th শিডিউলের মধ্যে লেখা আছে। সেই 8th শিডিউলের অনুযায়ী তুমি 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াশোনা করতে পারো। এবং তার মধ্যে তুমি সাঁওতালি ল্যাঙ্গুয়েজ চুজ করো,
তাহলে তোমার যে কোশ্চেন আসবে সেটা দেবাঙ্গিরি স্ক্রিপ্টে আসবে, এবং তোমাকে যে অ্যান্সার লিখতে হবে সেটা তোমাকে লিখতে হবে হচ্ছে দেবাঙ্গিরি স্ক্রিপ্টে লিখতে হবে, অথবা অলচিকি বলে স্ক্রিপ্ট আছে সেটাকে লিখতে হবে। সংস্কৃতের জন্য স্পেশাল, সংস্কৃতের জন্য তোমাকে দেবাঙ্গিরি স্ক্রিপ্টে তোমাকে কোশ্চেন পেপার আসবে, এবং তোমাকে লিখতে হবে আইদার দেবাঙ্গিরি স্ক্রিপ্টে অথবা 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 অলচিকি স্ক্রিপ্টে, যে কোনো একটা স্ক্রিপ্টে তোমাকে লিখতে হবে। তো তুমি বাংলা হলে বাংলা চুজ করবে, ওড়িয়া হলে ওড়িয়া চুজ করবে। তো আমাদের 22টা যে ল্যাঙ্গুয়েজ আছে, তো সেগুলো আমি বলছি, সেগুলো হচ্ছে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোদো, ডোগরি, মাইথিলি অ্যান্ড সাঁওতালি। এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, যেটা তোমার ভালো লাগে। তুমি বাংলা হয়ে যদি হিন্দি চুজ করতে চাও তাহলে তুমি হিন্দিও চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে থেকে যদি এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে চাও তাহলে সেটাই হবে। 2013 আগে দুটো সাবজেক্ট চুজ করতে হতো, 2013 থেকে একটা সাবজেক্ট চুজ করতে হয়। তো পেপার 1 আর পেপার 2 হবে। এবার আমি ডিটেলসে যাচ্ছি, পেপার এ এবং পেপার বি তে কি কি হয়। পেপার এ হচ্ছে তোমার এনি অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তোমার আবার সেই একই জিনিস, তোমার 8th শিডিউলের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো। জেনারেলি যার মাদার টাং থাকে সে তার মাদার টাং চুজ করে। যদি বাংলা হও তাহলে বেঙ্গলি চুজ করো, না হলে যদি হিন্দি হও তাহলে হিন্দি চুজ করতে পারো। ইভেন তুমি ইংলিশও চুজ করতে পারো। যদিও পেপার বি ডেডিকেটেডলি ফর দ্য ইংলিশ, পেপার বিটা একদম ডেডিকেটেডলি ফর দ্য ইংলিশের জন্যই হয়। পেপার বিতে ইংলিশই আসবে, এবং পেপার এ এবং পেপার বি শুধুমাত্র পাস মার্ক পেতে হবে, যেটা ইউপিএসসি ঠিক করে দেবে। সেই পাস মার্কটা তোমাকে পেতে হবে। এবং পেপার এ এবং পেপার বিতে যে সিলেবাসটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে তোমার ক্লাস 10 এবং সারা জীবন যে স্কুলে তুমি যেরকম করে এসছো, সেটা হচ্ছে যে কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ। তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, সেই প্যাসেজ থেকে কতগুলো কোশ্চেন দিয়ে দেওয়া হবে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে সেই কম্প্রিহেনশনটা পড়ার পরে। তারপরে হচ্ছে প্রেসি রাইটিং খুবই সোজা। সারা লাইফে তুমি যতদিন স্কুল লাইফ পাস করেছো তো ততদিনে তোমার প্রেসি রাইটিং মানে আয়ত্ত তো তোমার আসবেই। তারপরে হচ্ছে ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি। ভোকাব হচ্ছে যারা, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। ভোকাবের জন্য বই পাওয়া যায়, যারা এসএসসির জন্য প্রিপারেশন করো তাদের ভোকাবের জন্য কোনো অসুবিধা হয় না, কারণ এসএসসি ডেডিকেটেডলি একটা পেপার থাকে, সে শুধুমাত্র ইংলিশের ওপর থাকে। সেখানে অ্যান্টোনিমস, সিনোনিমস, বিভিন্ন রকমের আরো ইংলিশের জিনিসপত্র থাকে। তো স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা যারা প্রিপারেশন করছো এবং তারা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য ভোক্যাবসে কোনো প্রবলেম হয় না। কিন্তু যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছো তাদের ভোক্যাবসে একটু প্রবলেম হতে পারে। তারা ডিকশনারি অথবা প্রতিদিন পেপার পড়ার মাধ্যমে তুমি ভোক্যাবস আয়ত্তে আনতে পারো। তার সাথে সাথে একটা হচ্ছে শর্ট এসে তোমাকে লিখতে হয়, খুব ছোট একটা এসে লিখতে হয়। তারপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তুমি যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেইটা, তুমি বাংলা যদি চুজ করো তাহলে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা, এবং যদি তো কেউ অন্য আরো ল্যাঙ্গুয়েজ চুজ করে তাহলে সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ, এবং ইংলিশ থেকে সেই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন তোমাকে করতে হবে। এবং ইংলিশের সিলেবাসও একই এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সিলেবাস একই। এই 5টা জিনিসই তোমাদের পড়াশোনা করতে হবে। আরেকটা হচ্ছে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3 এবং জিএস পেপার 4। এই সিলেবাস খুব বড়, এই মেন্সের আন্ডারে আসে, এবং আমি এই সিলেবাস পরে আমাদের পরের যে ভিডিও আসবে তাতে আমি ডিসকাস করে দেবো। আমাদের লেটার ভিডিওতে আমি এর সম্বন্ধে ডিসকাস করে দেবো, এবং হাউ টু চুজ দ্য অপশনাল পেপার সেটাও আমি তোমাদের বলে দেবো নেক্সট ভিডিওতে। এবং
ভিডিওটা চুজ করার জন্য তোমাদের কি কি জিনিস খেয়াল রাখা উচিত, কি করা উচিত, সেগুলো আমি সব বলে দেবো নেক্সট ভিডিওতে। সেটা মেন্সের জন্য, সেটা হচ্ছে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4, তার আমি পুরোটা ডিটেলসে বলে দেবো। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিলিমসের সিলেবাসটা তোমাদের বলবো, পুরো ডিসকাশন প্রিলিমসে কি কি সিলেবাস থাকে, সিলেবাস কি কি সিলেবাসটা কি, সিলেবাস, তার সাথে সাথে কোন কোন বই পড়া উচিত এবং কোন কোন ম্যাগাজিন পড়া উচিত এবং আর কি কি ফলো করা উচিত, সেগুলো আমি সব বলে দেবো এই ভিডিওতে। আমি বলবো তোমাদেরকে প্রথম যেটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্টস অফ দ্য ন্যাশনাল অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এটা হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। ও আরেকটা জিনিস তোমাদের যেটা বলতে আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে যে তোমাদের একটা এসে পেপার থাকবে, তোমাদের একটা এসে পেপার থাকবে 250 মার্কসের এসে পেপার থাকবে, তার মধ্যে দুটো এসে দেওয়া হবে, একটা 125, প্রত্যেকটা 125 করে, ইচ অফ দ্য এসে উইল ক্যারি দ্য মার্কস অফ 125। তো তোমাকে দুটো এসে লিখতে হবে, যেটা তোমাদের মেন্সের সাথেই হবে, মেন্সের সাথে এই পরীক্ষাটা হবে, প্রথমে প্রিলিমস হবে তারপরে মেন্স হবে, তার লাস্টে দুদিন তোমাদের অপশনাল পেপার হবে, পেপার 1 এবং পেপার 2 হবে, তারপরে তোমাদের রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউ হবে। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে কারেন্ট ইভেন্টস অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স। তো এখানে তোমাদের কি করে প্রিপারেশন নিতে হবে সেটা আমরা বলবো। যখন তোমরা এসএসসির প্রিপারেশন নিতে যাবে, স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশন যখন নিতে যাবে, তার সাথে এর একটু প্রিপারেশনের একটু ডিফারেন্স হবে, কারণ এর কারেন্ট অ্যাফেয়ার্স একটু ডিটেলসে তোমাদের পড়তে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, যে কোনো দিল্লি বেসড যে কোনো কোচিং সেন্টার, অথবা যে কোনো কোচিং সেন্টার, দিল্লি হোক, সাউথ ইন্ডিয়ান যে কোনো কোচিং সেন্টার হোক, যে কোনো কোচিং সেন্টারের অথবা যে কোনো ওয়েবসাইট থেকে তাদের কম্পাইলেশন তুমি ফলো করতে পারো। এবং আমরা প্রতিদিন মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলেশন দিয়ে দেবো, সেটাও তোমরা ফলো করতে পারো। প্রতিদিন সকালবেলা আমরা একটা করে কম্পাইলেশন দেবো, যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, তা আমরা শুরু করে দেবো এবং আমরা স্টার্টও করে দেবো, হয়তো কাল পরশু থেকে হয়তো স্টার্ট করে দেবো। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছ থেকে কম্পাইলেশন পেতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যাদেরকে ফলো করা উচিত, আমি তাদের 2-4টে জায়গার নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে ইনসাইট অন ইন্ডিয়া, এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে তুমি সমস্ত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিটেলস, ডে টু ডে ডিটেলস এর মধ্যে প্রত্যেকটা জায়গা থেকেই তুমি পাবে। আরেকটা হচ্ছে বাজিরাম অ্যান্ড রবি। তারপরে তুমি যেখানে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ভিশন। আরো আছে আইএস বাবা বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও তুমি পেতে পারো। তো বিভিন্ন রকমের জিএস ফোরাম আছে, আরো অনেক রকম ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি পেতে পারো, অথবা আমরা যে কম্পাইলেশন দেবো সেটাও তোমরা ফলো করতে পারো। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে, যেহেতু এটা গভর্নমেন্ট এক্সাম, তো সেই জন্য তোমরা পিআইবির যে কম্পাইলেশন হয়, পিআইবি ইট স্ট্যান্ডস ফর প্রেস ইনফরমেশন ব্যুরো, তো তোমরা এখান থেকে ফলো করতে পারো। তো প্রেস ইনফরমেশন ব্যুরো হচ্ছে একটা গভর্নমেন্টের ওয়েবসাইট, এর অ্যাপও আসে, এই অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে তোমরা প্রতিদিন নিউজগুলোকে পড়তে পারো, গভর্নমেন্টের যা যা ইভেন্টস ঘটছে সেই সমস্ত কিছু ওর মধ্যে থাকবে। অথবা এর কম্পাইলেশনটাও তুমি যে কোনো ইনস্টিটিউট থেকে, এদের মধ্যে যে কোনো একটা ইনস্টিটিউট থেকে ফলো করতে পারো, অথবা আমরাও একটা পিআইবির কম্পাইলেশন দেব, সেই পিআইবির কম্পাইলেশন থেকেও তুমি পড়ে নিতে পারো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স এর পর আমরা যেটা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য প্রিলিমস অ্যান্ড অলসো ফর দ্য মেন্স। হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, এবং হিস্ট্রিতে যেটা ফলো করা উচিত শুধুমাত্র প্রিলিমসের জন্য অথবা মেন্সের জন্য তোমরা ফলো করতে পারো, তো সেটা হচ্ছে এনসিইআরটি যে বইগুলো আসে সেই বইগুলো তোমরা ফলো করবে হিস্ট্রিতে।
history of the India and the Indian national movement, history of India and Indian national movement, INM. তো এখানে কি করতে হবে, তোমাকে এনশিয়েন্ট হিস্ট্রি, তারপরে মিডিয়েভেল হিস্ট্রি, তারপরে হচ্ছে মডার্ন হিস্ট্রি, এবং তার সাথে সাথে আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। তো এগুলোর জন্য চারটে তোমাকে আলাদা আলাদা বই পড়তে হবে। সেটা হচ্ছে যে এনশিয়েন্ট হিস্ট্রির জন্য তোমার পড়তে হবে হচ্ছে আর এস শর্মা। মিডিয়েভেল হিস্ট্রির জন্য তোমার হচ্ছে সতীশ চন্দ্রা। তারপরে যেটা তোমাকে মডার্ন হিস্ট্রির জন্য ফলো করতে হবে সেটা হচ্ছে বিপিন চন্দ্রা। আর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের জন্য যেটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে সিসিআরটি ফলো করতে পারো। আর আরেকজন রাইটার আছে, দ্য নেম অফ দ্য রাইটার ইজ নিতিন সিংঘানিয়া। তো নিতিন সিংঘানিয়া যেহেতু এটা গভর্নমেন্ট এক্সাম, তো আই উড সাজেস্ট ইউ টু গো উইথ দ্য গভর্নমেন্ট মেটেরিয়াল। সিসিআরটি হচ্ছে গভর্নমেন্টের বুকস, তো তোমাদের যদি চাও তাহলে গভর্নমেন্টের বই ফলো করাই, মানে আমি বলবো যে ইট শুড বি প্রেফারেবল। তো আর এস শর্মা, সতীশ চন্দ্রা, বিপিন চন্দ্রা। আর এস শর্মা ফর এনশিয়েন্ট হিস্ট্রি, সতীশ চন্দ্রা ফর মেডিয়েভেল হিস্ট্রি, বিপিন চন্দ্রা ফর দ্য মডার্ন হিস্ট্রি। এইগুলোর যে পুরনো যে এনসিআরটি বুকস গুলো আছে সেগুলো তুমি কালেক্ট করতে পারো, সেগুলো নেটেই পাওয়া যায়, ইন্টারনেটে তোমার পাওয়া যাবে। তো সেইখান থেকে তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো। তো এটা গেল হচ্ছে হিস্ট্রি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড দ্য গভর্নেন্স। এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সের জন্য যেই বইটা তোমাকে ডেডিকেটেডলি ফলো করতে হবে সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত তোমাকে ডেডিকেটেডলি ফলো করতেই হবে। এবং লক্ষ্মীকান্ত ফলো করলে তোমার মেন্সের যে তুমি টপিক গুলো আছে সেগুলো তোমার চলে আসবে, তারপরে প্রিলিমসের জন্য তো আসবেই। আর একটা যদি তুমি পড়তে চাও তাহলে এনসিআরটির বই আছে, 11-12 এর পলিটির বই আছে, সেগুলো তুমি ফলো করতে পারো। সেগুলো মেন্সের জন্য বেশি ইম্পর্টেন্স, প্রিলিমসের জন্য অতটা বেশি ইম্পর্টেন্স আছে, তবে লক্ষ্মীকান্ত পড়লে মোটামুটি তোমার সব পলিটি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এনসিআরটি তুমি পড়তে পারো বিকজ অফ ইউর ওন নলেজ অ্যান্ড ফর ইউর মেন্স প্রিপারেশন। কারণ তুমি আলাদা করে মেন্স আর প্রিলিমসের প্রিপারেশন তো করবে না, একসাথেই করার চেষ্টা করবে, তো সেই কারণে ওটা করবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড জিওগ্রাফি। এটার জন্য আমি যেটা বলবো, তারপরে হচ্ছে সোশ্যাল অ্যান্ড দ্য ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তার সাথে সাথে আসবে হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তাহলে তোমাকে এর জন্য যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এনসিইআরটি। একদম ডেডিকেটেডলি এনসিইআরটি ফলো করো। ক্লাস 6 to 12 এনসিইআরটি ফলো করো শুধুমাত্র প্রিলিমসের জন্য। আর কোনো বইয়ের দরকার পড়বে না জিওগ্রাফিতে। অ্যাটলিস্ট জিওগ্রাফি প্রিপারেশনের জন্য ইউ নো লঙ্গার নিড দ্য আদার বুকস, অনলি দ্য এনসিইআরটিস আর সাফিসিয়েন্ট এনাফ টু গিভ ইউ দ্য ইনফরমেশনস অ্যাবাউট দ্য জিওগ্রাফি। তো জিওগ্রাফির জন্য তুমি শুধুমাত্র এনসিইআরটি ফলো করলেই হবে। অনেকে অনেক বই ফলো করতে বলবে, এবার যদি তোমার পড়তে ভালো লাগে, তুমি সেটা যদি পড়ে ভালো মনে করো, তাহলে তুমি সেটা ফলো করতে পারো। আরেকটা বই আমি যেটা বলবো যেটা হচ্ছে জিসি লিয়ং তুমি ফলো করতে পারো। সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির জন্য এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য, ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি এর জন্য তুমি জিসি লিয়ং ফলো করতে পারো। তো ফিজিক্যাল আর ওয়ার্ল্ডের যে ফিজিক্যাল জিওগ্রাফি আছে তার জন্য তুমি এটা ফলো করতে পারো। জিসি লিয়ং খুব ভালো বই, কিন্তু বাট আই ডোন্ট থিঙ্ক it should be required. It is required to follow the GC লিয়ং। তো বাট তোমাকে একটা জিনিস করতে হবে, তোমার যেহেতু পড়াশোনা প্রচুর করতে হবে, সেই জন্য তুমি যদি যত কম রিসোর্স ইউজ করে যত বেশি পড়াশোনা করতে পারবে, যত কোশ্চেন সলভ করতে পারবে, সেটাই তোমার জন্য
সেটা তোমার জন্য হেল্পফুল হবে। আদারওয়াইজ বেশি বই পড়লে তোমার পরীক্ষার সময় কি মনেও থাকবে না, তুমি মনেও রাখতে পারবে না। বাট you can go for the GC Leong along with your 6 to 12 NCERT books for geography. It is very important. তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট তারপরে সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে যেটা আসবে সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তার সাথে সাথে আরেক যেটা আসবে পভার্টি আসবে, ইনক্লুশন আসবে, ডেমোগ্রাফিক পভার্টি আসবে, ইনক্লুশন আসবে আর ডেমোগ্রাফিক্স আসবে। আচ্ছা, ইকোনমিক্স এর জন্য আমি তোমাকে যেটা বলবো, ইকোনমিক্স এর জন্য তোমাকে এনসিইআরটির ম্যাক্রো ইকোনমিক্স তুমি পড়তে পারো ও পড়া উচিত। এনসিইআরটি ম্যাক্রো ইকোনমিক্স তুমি পড়বে। তার সাথে সাথে তুমি যেটা পড়বে, যদি তোমার কাছে ইকোনমিক্স পড়তে ভালো লাগে তাহলে তুমি রমেশ সিং পড়তে পারো। তার সাথে রমেশ সিং যে কোনো একটা বই পড়বে। আমি 3-4টে বইয়ের নাম লিখবো, তুমি যে কোনো একটা বই বেছে নিতে পারো। একটা হচ্ছে শঙ্কর গণেশ, এখানে পাবে কিনা জানি না, দিল্লি থেকে আনিয়ে নিতে হবে হয়তো। আরেকটা যেটা বই আছে সেটা হচ্ছে সঞ্জীব বর্মা। রমেশ সিং ইজ মোস্টলি প্রেফারেবল ফর দ্য মেন্সের অ্যান্সার লেখার জন্য রমেশ সিং খুব ভালো বই। বাট প্রিলিমসের জন্য ইটস কোয়াইট লেন্দি রমেশ সিং। তো সেই জন্য কিছু তুমি কোনো দিল্লির কোনো কোচিং সেন্টারের নোটসও ফলো করতে পারো। একটা কোচিং সেন্টারের নোটস আছে, আই ক্যানট রিমেম্বার দ্য নেম অফ দিস কোচিং সেন্টার রাইট নাও, বাট তোমাকে পরে আমি বলে দেবো যে কোন কোচিং সেন্টারের নোটস তোমাকে ফলো করতে হবে। বাট ইউ ক্যান গো ফর দ্য এনসিইআরটি। তার সাথে সাথে যেটা হবে রমেশ সিং, এবং তার সাথে সাথে তোমাকে বাজেট পড়তে হবে। যেই বছর তুমি দেবে সেই বছরের বাজেট এবং সেই বছরের ইকোনমিক সার্ভে তো তোমাকে অ্যাটলিস্ট তোমাকে 2-3 বার পড়তেই হবে। এবং তার মধ্যে থেকে তুমি নিজের কম্পাইলেশন বানিয়ে নেবে, অথবা নিজের কম্পাইলেশন যদি তোমার কাছে বানানোর সময় না থাকে তাহলে প্রচুর কোচিং সেন্টার আছে, তারা নিজেদের কম্পাইলেশন দিয়ে দেয়। প্রচুর কোচিং আছে, তারা নিজেদের কম্পাইলেশন প্রোভাইড করে, তুমি তাদেরটাও দেখতে পারো। বেস্ট উইল বি ইউ শুড গো ফর ইয়োর ওন কম্পাইলেশন। নিজের কম্পাইলেশন সবসময় নিজে বানানোর চেষ্টা করবে, তাহলে তোমার রিটেনটাও প্র্যাকটিস হয়ে যাবে মেন্সের জন্য, এবং তোমার কতটা নেওয়া উচিত, কতটা পড়া উচিত তার একটা বেসিক আইডিয়াও তোমার হয়ে যাবে, যদি তুমি নোটস বানাতে পারো। তো পরীক্ষার সময় যাতে তোমাকে বই নিয়ে দৌড়াদৌড়ি না করতে হয়, নোটস বানিয়ে নেওয়া সব থেকে ভালো। দেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস এখানে হচ্ছে যে তোমাকে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড WTO, IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এদের যে রিপোর্টগুলো আসবে প্রত্যেক বছর এরা কিছু রিপোর্ট বের করে, এদের যে কম্পাইলেশন পাওয়া যায় এবং এদের যে সমস্ত কম্পাইলেশন পাওয়া যায় তুমি ওটা পড়ে নেওয়া ভালো। এবং তার সাথে সাথে RBI এর যে রিপোর্ট গুলো আছে, যে নোটিফিকেশন যেগুলো আসবে, এগুলো বেসিক্যালি RBI পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, ইউপিএসসি এর জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। বাট তোমার যদি আই উইল সাজেস্ট দ্যাট শুড নট গো ফর RBI, তুমি IMF, WB মানে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড WTO এর জন্য যেতে পারো। NCERT and from these 3 books anyone, তুমি রমেশ সিং, শঙ্কর গণেশ অথবা সঞ্জীব বর্মা যে কোনো একটা বইয়ের জন্য যাবে, 3টের জন্য যাওয়ার চেষ্টা করবে না। এবার আমরা ইকোনমিক্স নিয়ে কথা বলছিলাম। তো ইকোনমিক্স, সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, প্রপার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক্স, এগুলোর জন্য তোমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে প্রতিদিন পেপার ফলো করতে হবে। এটা তুমি দা হিন্দু ফলো করতে পারো। তার সাথে সাথে শুধুমাত্র যদি ইকোনমিক্সের জন্য যদি তুমি ফলো করতে চাও তাহলে ডেইলি মিন্ট বলে একটা পেপার আছে, সেটাকে তুমি ফলো করতে পারো। ওর অ্যাপ আছে, অ্যাপ থেকে তুমি ফলো করতে পারো, পেপার কেনার হয়তো প্রয়োজন হবে না। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য
কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কারেন্ট ইভেন্টসের জন্য, যেটা আমি কারেন্ট ইভেন্টস বলেছিলাম, তার জন্য তোমাকে হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস তুমি ফলো করতে পারো। যে কোনো একটা পেপার ফলো করবে, দুটো পেপার ফলো করার চেষ্টা করবে না, যে কোনো একটা পেপার প্রতিদিন সকালবেলা পড়ে নেবে, তাহলেই হবে। সেখান থেকে যদি তুমি নোট বানাতে পারো ছোট ছোট করে, খুব ছোট ছোট করে যদি তুমি নোট বানাতে পারো, তাহলে দ্যাট উইল গোয়িং টু হেল্প ইউ টু কালেক্ট ইউর কারেন্ট অ্যাফেয়ার্স। ইউ ডু নট নিড টু গো ফর দ্য আদার কোচিং সেন্টার, মানে আদার কোচিং সেন্টার্স কম্পাইলেশনসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি পেপার থেকেই তুমি নিজের কম্পাইলেশন নিজে তৈরি করতে পারো। সো পেপার প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং যে কোনো পেপার ফলো করতে পারো। অনেকে টাইমস অফ ইন্ডিয়াও ফলো করে, কিন্তু আই উড সাজেস্ট ইউ শুড গো ফর দ্য হিন্দু। তুমি অনেক জায়গা থেকে তুমি পিডিএফ পেতেও পারো, নাও পেতে পারো। যদি তুমি না পাও তাহলে পেপার কিনে পড়তে হবে, পেপারের প্রচুর দাম, দ্য হিন্দুর প্রচুর দাম। ইন্ডিয়ান এক্সপ্রেস ইজ কোয়াইট চিপার দ্যান দ্য হিন্দু, তাহলে ইন্ডিয়ান এক্সপ্রেস ফলো করতে পারো। নিউজ সব জায়গায় একই, মোটামুটি একই থাকে। ইজ রিটেন প্যাটার্ন ইজ ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট পেপার্স, বাট হিন্দু আর ইন্ডিয়ান এক্সপ্রেস মোটামুটি একই রকমের লেখা লেখে। এডিটোরিয়ালগুলো আলাদা হয় প্রত্যেকটা পেপারে, এডিটোরিয়ালসগুলো আলাদা হবে প্রত্যেকটা পেপারে। তোমার যদি এডিটোরিয়ালস পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি পিডিএফ থেকে এডিটোরিয়াল পড়ে নিতে পারো। বিভিন্ন সোর্সেস আছে, সেই সোর্সগুলো তুমি ফলো করতে পারো। সেই সোর্সগুলো তোমাকে বলে দিয়েছি আমি আগেই। কারেন্ট অ্যাফেয়ার্সের ওই সমস্ত ওয়েবসাইট থেকেই তুমি এদের এডিটোরিয়াল পড়তে পারো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন থেকে যে কোশ্চেনগুলো আছে, এগুলো কোয়াইট কো-রিলেটেড টু দ্য আদার সাবজেক্টস, সেগুলো অন্যান্য সাবজেক্টের সাথে কো-রিলেটেড থাকে। তো ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য যেটা তোমাকে পড়তে হবে ডেডিকেটেডলি, সেটা হচ্ছে পেপার ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই। আরেকটা জিনিস হতে পারে, আইডিএসএ বলে একটা ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, তো সেইখান থেকে তুমি ফলো করতে পারো আইডিএসএ। ওখানে বিভিন্ন রকমের এডিটোরিয়াল আছে, সেগুলো তোমার পড়তে হবে। আগে একটা পেপার ফ্রি পাওয়া যেত, দ্য ডিপ্লোম্যাট বলে একটা পেপার ফ্রিতে পাওয়া যেত, এখন আর ফ্রিতে পাওয়া যায় না। এর জন্য কিছু ডলার এক্সপেন্স করতে হবে তোমাকে। তো I should not suggest you that. So you should go for the paper and for the free sources IDSA তুমি ফলো করতে পারো। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই কারণেই প্রচন্ড ইম্পর্টেন্ট যে এনভায়রনমেন্ট আর যে জিওগ্রাফির যে কোশ্চেন আসবে, এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফি এদের যে কোশ্চেনগুলো আসবে সেটা কো-রিলেশন থাকবে দুটো কোশ্চেনের মধ্যে কো-রিলেশন থাকবে। সাপোজ তোমাকে জিজ্ঞেস করলো ন্যাশনাল ফরেস্ট, এবার ফরেস্টটা কোন নদীর তীরে আছে, অথবা কোন স্টেটে আছে, অথবা কোন স্টেটের কোন নদীর তীরে কত অক্ষাংশে, কত দ্রাঘিমাংশের মধ্যে আছে, সেগুলোও জিজ্ঞেস করতে পারে। সেইগুলো এনভায়রনমেন্টেরও কোশ্চেন, আবার জিওগ্রাফিরও কোশ্চেন। তো সেই জন্য এনভায়রনমেন্টকে তোমাকে যখন পড়তে হবে, তখন ইউ হ্যাভ টু কো-রিলেট উইথ দ্য জিওগ্রাফির সাথে তোমাকে কো-রিলেট করতেই হবে। আরেকটা জিনিস যেটা এনভায়রনমেন্টের সব থেকে ভালো সোর্স হচ্ছে, সেটা হচ্ছে যে IAS শাঙ্কর বলে একটা বই আছে, তুমি সেই বইটা ফলো করতে পারো। অথবা তোমার কাছে এদেরই একটা কম্পাইলেশন আছে, প্রত্যেক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন পড়তেই হবে তোমাকে। কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তুমি হিন্দু থেকে করে নিতে পারো, অথবা IAS শঙ্করেরই কম্পাইলেশন আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। অথবা তোমার ICSE CBSE যে এনভায়রনমেন্টের বইগুলো আছে সেখান থেকে তুমি যেতে পারো। সেখান থেকে তুমি যদি যাও তাহলে সবকটা চ্যাপ্টার পড়ারও দরকার নেই। IAS শঙ্করেও তোমার সবকটা চ্যাপ্টার পড়ার দরকার নেই, সবকটা চ্যাপ্টার না পড়লেও চলবে। তোমাকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, যখন আমরা এনভায়রনমেন্ট পড়ানো শুরু করব তখন আমি তোমাকে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টার পড়া উচিত এবং কোন কোন চ্যাপ্টার পড়া উচিত নয়। এবং বইটা একদম ডেডিকেটেডলি ফলো করা উচিত, কারণ এর মধ্যে কি কি ট্রিটি সাইন করা হয়েছে থ্রু দ্য রিলেশন টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট
অ্যান্ড সেই সমস্ত ট্রিটি, তারপরে বিভিন্ন রকমের অ্যাকর্ড, সেই সমস্ত অ্যাকর্ড সব এই আইএস শঙ্করের মধ্যেই আছে। এটা ফলো করলে তুমি সবকিছু পেয়ে যাবে। এবং কোথায় শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করা উচিত এই কারণেই যে কোন এনভায়রনমেন্ট ইভেন্ট কোন জায়গায় হয়েছে, কোন দিনে হয়েছে, মানে কোন মাসে হয়েছে, কোন দেশে হয়েছে, কোন শহরে হয়েছে, এইগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকগুলো অপশন দিয়ে দিল, ধরো 4টে অপশন দিয়ে দিল, 4টে অপশনের মধ্যে এরকম টাইপের অপশন দিয়ে দিল, এই ইভেন্টটা এই শহরে হয়েছে, এই ইভেন্টটা ওই একই ইভেন্ট অন্য একটা শহরে হয়েছে, ওই একই ইভেন্ট আবার অন্য একটা শহরে হয়েছে, এত তারিখে হয়েছে। তো এরকম করে তোমার অপশন চেঞ্জ করে দেবে। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন খুব ইম্পর্টেন্ট ফর দ্য এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি। এবং বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট রিলেটেড কোনো যদি জীব আবিষ্কার হয় তাহলে সেটা তুমি পেপার থেকেই পাবে, বই থেকে পাবে না। তো সেই জন্য পেপারটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোনো জীব যদি আবিষ্কার হয়ে থাকে তার জন্য। জিওগ্রাফিও তাই, জিওগ্রাফিতেও পেপার ফলো করা উচিত। এবং তার সাথে সাথে আমি যেটা বললাম 6 to 12 এনসিইআরটি প্রচন্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে সাবজেক্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স ইম্পর্টেন্ট এই কারণে এই বছর সায়েন্সের থেকে প্রচুর কোশ্চেন এসছে, অনেক কোশ্চেন এসছে সায়েন্সের থেকে। সায়েন্স জিওগ্রাফিকে মিক্স করেছে, তার সাথে সাথে এনভায়রনমেন্টকেও মিক্স করেছে, বিভিন্ন রকমের মিক্সিং করেছে। তোমাকে ইউপিএসসি তো খুব একটা সোজা এক্সাম নয়, তো সেই জন্য তোমাকে ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেনস উইথ ইউর ইন্টেলেকচুয়ালিটি। তোমাকে ইন্টেলেকচুয়ালিটি ইউজ করতে হবে, তার সাথে ব্রেন ইউজ করতে হবে, তার সাথে সাথে তোমার নলেজটাও ইউজ করতে হবে। তিনটেকে ইউজ করে তোমার একটা অ্যান্সার আনতে হবে। কারণ তোমাকে অ্যান্সার করার জন্য তুমি ডাইরেক্ট সরাসরি বই থেকে হয়তো সব কোশ্চেন পাবে না, হয়তো তুমি 20% কোশ্চেন অথবা 15% কোশ্চেন তুমি বই থেকে পাবে, বাকি 85% কোশ্চেন তোমাকে পেপার বেস, বিভিন্ন রকমের ডেটা বেস, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কোশ্চেন করতে পারে। তো যেগুলো বললাম সেগুলো সব সময় বই ফলো করলেও হয় না। তো পেপার ফলো করবে ডেডিকেটেডলি, তার সাথে সাথে কিছু সোর্সেস ফলো করবে, তার সাথে সাথে কিছু ম্যাগাজিন। এবার আমি সায়েন্সটা আগে বলে নিই, তারপরে তোমার ম্যাগাজিনটা বলবো। তো সায়েন্সে তোমাকে যেটা ফলো করতে হবে সেটা তুমি 6 to 12 এনসিইআরটির বইগুলো ফলো করবে এবং ডেডিকেটেডলি ফলো করবে হচ্ছে বায়োলজি। এবার প্রচুর কোশ্চেন এসছে বায়োলজি থেকে। এবং আরেকটা জিনিস করবে যেটা হচ্ছে যে কোনো দেশের যে স্পেস সায়েন্সের যে সমস্ত ওই জায়গাগুলো আছে, সাপোজ ধরো নাসার যে সমস্ত অপারেশনস গুলো আছে, তারপরে আমাদের ইসরো, তারপরে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, বাইদু হচ্ছে ইসের স্পেস এজেন্সি, চাইনিজ স্পেস এজেন্সি। তো তাদের যে সমস্ত অপারেশনস গুলো আছে, তারা কোন সময় কি রকেট লঞ্চ করছে, তারা কোন গ্রহতে কোনো নতুন মিশনস পাঠালো কিনা, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রিলিমস তো ইম্পর্টেন্টই, তার থেকে মানে আমি বলবো যে বেশি ইম্পর্টেন্ট ফর দ্য মেন্স পারপাসের জন্য ইম্পর্টেন্ট। কারণ এদের যে সমস্ত অপারেশনস গুলো আছে সেগুলো জিওগ্রাফির সাথে কোলাবোরেট করে দিয়ে দেয়। 2015 হয়তো একটা কোশ্চেন করা হয়েছিল যেটা রিলেটেড ছিল হচ্ছে বৃহস্পতি গ্রহকে নিয়ে বলা হয়েছিল। তো সেইখানে বৃহস্পতি গ্রহকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু কোশ্চেনটা ছিল জিওগ্রাফি রিলেটেড। তো এই টাইপের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে ইউপিএসসি। সত্যি খুব ইম্পর্টেন্ট সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে এনসিইআরটি ফলো করতেই হবে। এনসিইআরটি ফলো এবং স্পেশালি ইম্পর্টেন্স, ইউ হ্যাভ টু গিভ দ্য স্পেশাল ইম্পর্টেন্স টু দ্য বায়োলজি অ্যান্ড অ্যালং উইথ আদার সায়েন্স সাব পেপার্স। তুমি বায়োলজির পর কেমিস্ট্রির পর ফিজিক্স, এরকম করে তোমাকে ইম্পর্টেন্সটা দেওয়াটা, আই থিঙ্ক ইট ইজ ইউ শুড গিভ দ্য ইম্পর্টেন্স থ্রু দ্য ওয়ে দ্য আই হ্যাভ স্পোকেন। তো তারপরে যেটা বললাম সেটা তোমাকে বললাম যে হচ্ছে যে কোন কোন ম্যাগাজিন তুমি ফলো করতে পারো। ম্যাগাজিন, দেয়ার আর সো মেনি ম্যাগাজিনস। তুমি অনেক ম্যাগাজিন আছে মার্কেটে, তোমাকে সব ম্যাগাজিন ফলো করতে হবে না। আমি শুধু ম্যাগাজিনগুলোর নাম বলছি এবং তার সাথে সাথে এটাও বলে দেবো যে কোন ম্যাগাজিনগুলো তোমাকে পড়া উচিত এবং কোনগুলো তুমি না পড়লেও তোমার পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্স নয়, না পড়লেও হবে। এবং যদি কেউ অ্যাডভাইস করে তাহলে তুমি পড়তে পারো। যেটা হচ্ছে যে একটা পড়তে হবে সেটা হচ্ছে যোজনা, আরেকটা হচ্ছে কুরুক্ষেত্র। এই দুটো হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট। এই কারণেই ইম্পর্টেন্ট এই দুটো ম্যাগাজিন, কারণ এই দুটো ম্যাগাজিন হচ্ছে গভর্নমেন্টের ম্যাগাজিন আর পরীক্ষাটা হচ্ছে গভর্নমেন্ট এক্সাম।
তো সেই জন্য গভর্নমেন্টের যে তুমি কোশ্চেন ডেটা বিভিন্ন রকমের ডেসক্রিপটিভ, যেহেতু যখন তুমি মেন্স লিখবে তখন তোমার ডেসক্রিপটিভ হবে, তখন তোমার ডেসক্রিপটিভ লেখার জন্য অনেক ডেটার প্রয়োজন হবে, যেটা গভর্নমেন্ট ডেটা। সেইগুলো তুমি যোজনা থেকে পাবে, কুরুক্ষেত্র থেকে পাবে। কুরুক্ষেত্র ইজ স্পেশালি ফর দ্য কুরুক্ষেত্রের যে স্পেশাল ইম্পর্টেন্স সেটা হচ্ছে রুরাল ইন্ডিয়ার জন্য। রুরাল ইন্ডিয়ার জন্য স্পেশাল ইম্পর্টেন্স দেওয়া হয় কুরুক্ষেত্রতে। তো কুরুক্ষেত্র তো পড়াই উচিত, যোজনাও পড়া উচিত। যোজনার যে প্রথমে যে একটা এসে লেখা থাকবে, সেই এসেটা তোমার যে 250 মার্কসের যে এসেটা থাকবে, সেই এসের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। দুটো এসে থাকবে 125 মার্কস করে, আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের। তো তার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং তার যে টপিক গুলো থাকবে সেগুলো নিয়ে তুমি ছোট করে নোটস বানিয়ে নিলে, অথবা খুব ছোট করে নোটস বানিয়ে নেওয়াই খুব বিষয়, অথবা যোজনারও কম্পাইলেশন পাওয়া যায়। তুমি যদি কম্পাইলেশন পড়তে চাও তো পড়তে পারো। আমি বলবো যে ইউ শুড read at least once and then go for the compilation. You have to read at least once each magazine, at least once, then go for the compilation. আরো কিছু ম্যাগাজিন আছে, সেটা বলবো, সেটা হচ্ছে ডাউন টু আর্থ। তারপরে আছে হচ্ছে EPW, ইকোনমিক্স অ্যান্ড দ্য পলিটিক্যাল উইকলি। তারপরে আছে হচ্ছে ফ্রন্টলাইন আছে, আরো ম্যাগাজিন আছে, আরো অনেক রকমের ম্যাগাজিন আছে। কম্পিটিশন সাকসেস আছে, আরো অনেক কিছু ম্যাগাজিন আছে। তো কম্পিটিশন সাকসেস ইজ বেসিক্যালি ফর দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যদি তুমি নিজেই পেপার পড়ে কম্পাইলেশন করো তাহলে তো খুবই ভালো, অথবা আমি তোমাকে যে যে সোর্স গুলো বলে দিয়েছি সেই সোর্স গুলো যদি ফলো করো তাহলে তো খুবই ভালো। তাহলে এই ম্যাগাজিনটা হয়তো তুমি নাও ফলো করতে পারো, কারণ তোমাকে টাইম বাঁচিয়ে পড়াশোনা করতে হবে। তুমি যখন স্টার্ট করবে তখন দেখতে পাবে যে কতটা তোমাকে পড়তে হয়, কারণ তোমাকে মনে রাখাটাও ইম্পর্টেন্ট পড়ার সাথে সাথে। এবং ইউ হ্যাভ টু গো ফর দ্য কোশ্চেন পেপার সলভ। তোমাকে কোশ্চেন পেপার সলভ করতেই হবে, অ্যাটলিস্ট 20 বছরের কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে। নাহলে তুমি কোশ্চেনের আইডিয়া সেইগুলোকে বিল্ড আপ করার জন্য তোমাকে লাস্ট 20 বছরের কোশ্চেন সলভ করতে হবে। EPW, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল উইকলি, ইকোনমিক্স এর জন্য ভালো, কিন্তু প্রচন্ড লেন্দি। এরও কম্পাইলেশন পাওয়া যায়, তুমি যদি চাও তো পড়তে পারো। ডাউন টু আর্থ, তুমি যদি এনভায়রনমেন্টের জন্য পড়তে চাও তাহলে পড়তে পারো ডাউন টু আর্থ। তো এবং ফ্রন্ট লাইন পড়তে পারো, কিন্তু আই উড সাজেস্ট শুড নট গো ফর দিস অল ম্যাগাজিনস, বিকজ তোমার কাছে টাইম থাকবে না। প্রথম কথা, তুমি টাইম ম্যানেজ করতে পারবে না। যখন তুমি প্রিপারেশন শুরু করবে তখন দেখবে যে নিজের কম্পাইলেশন পড়বে না ম্যাগাজিন পড়বে। তো সেই কারণে তুমি ইট ইজ দ্য ডিসিশনস অফ yours, on the basis of that you will start your own preparations. তো প্রিপারেশনটা যেহেতু তুমি নিজে নেবে, তো সেই কারণে ডিসিশন গুলো তোমার, শুধু আমি তোমাকে গাইড করে দিচ্ছি যে তোমাকে কোনটা পড়া উচিত এবং কোনটা পড়া উচিত নয়। হয়তো তুমি পড়তেও পারো বিকজ অফ ইউর ওন নলেজ, তোমার নলেজ বাড়ানোর জন্য তুমি পড়তে পারো। তো এটা গেল হচ্ছে আমাদের পেপার 1 এর জন্য যে আমাদের যে সিলেবাস, সেটা গেল। এবার হচ্ছে যে প্রিলিমসের পেপার 2 তে যেটা হবে সেটা হচ্ছে যে সেটাতে বেসিক্যালি তোমাকে 33% মার্কস পেতে হবে। এটাতে তোমাকে 33% মার্কস অর্থাৎ 66 পেতে হবে। এই পেপারটা যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কম্প্রিহেনশন, তারপরে হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল ইনক্লুডিং দ্য কমিউনিকেশন স্কিল, অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস, তার সাথে সাথে কমিউনিকেশন স্কিল। তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিং, আর হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, এটা লাগবে। তারপরে হচ্ছে ডিসিশন মেকিং, তার কারণ হচ্ছে তোমাকে যে সমস্ত কম্প্রিহেনশন দেওয়া হবে তোমাকে বলে দেওয়া হবে যে ইউ হ্যাভ টু চুজ দ্য হেডলাইন্স ফর দিস কম্প্রিহেনশন। তোমাকে একটা হেডলাইন চুজ করতে হবে যে কম্প্রিহেনশনের জন্য। তো সেই জন্য ডিসিশন মেকিং, তোমাকে ডিসিশন নিতে হবে। ওই পরীক্ষার হলে তোমাকে ওই 2 ঘন্টার মধ্যে তোমাকে ডিসিশন নিতে হবে। তারপরে হচ্ছে প্রবলেম সলভিং। তারপরে হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স, বেসিক নিউমেরিক্যাল থাকবে। নিউমেরিক্যাল ওটা যেটা মেনশন করা থাকে সেটা হচ্ছে তোমাকে ক্লাস 10 বেসিসে নিউমেরিক্যাল দিতে হবে, কিন্তু কোশ্চেন তুমি পাবে ক্লাস 12 বেসিসে। খুব একটু কঠিনই হয়, নিউমেরিক্স এর কোশ্চেন একটু কঠিনই হয়। যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছ তারা নিউমেরিক্স করতেও পারো, নাও করতে পারো। তোমার কারণ ইংলিশের উপর বেস করে তুমি করতে পারো,
ইংলিশের উপর বেস করে এবং রিজনিং এর উপর বেস করে যে সমস্ত কোশ্চেন দেওয়া হয় মোটামুটি তুমি সলভ করলে তোমার 66 তুমি পেতে পারো। তো এটা আমি তোমাকে সাজেস্ট করবো। নিউমেরিক্সে যারা আর্টসের, যারা অঙ্কে খুব ভয়, তারা নাও করতে পারো। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে প্রথমেই বলেছি, যে পরীক্ষাটা কবে শুরু হয়, মানে এর যে ফর্ম ফিল আপ তোমার কবে থেকে শুরু হবে। এই বছরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হয়েছে এবং মার্চের তোমার 3 তারিখে গিয়ে শেষ হয়েছে। যেহেতু এই পরীক্ষাটার জন্য তোমাকে প্রচন্ড ইউ হ্যাভ টু বি ইন্টেলেক্ট, তো সেই জন্য তোমাকে প্রিপারেশনের টাইম বেঁধে নিতে হবে। তোমাকে 6 থেকে 8 ঘন্টা প্রিপারেশন তুমি করলে ইটস মোর দেন এনাফ। আই থিঙ্ক ইট ইজ মোর দেন এনাফ। অনেকে বলবে 12 ঘন্টা 10 ঘন্টা করো, ইট ইজ আপ টু ইউ and how much time you will going to spend for your own educations. 6 to 8 hours is more than enough. তারপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার 21 বছর বয়স তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং তুমি যদি জেনারেল কাস্ট হও তাহলে তুমি 32 বছর হচ্ছে তোমার এজ, মানে লাস্ট অ্যাটেম্প তোমার 32 বছর বয়সে দিতে পারবে এবং তোমার জেনারেলে 6টা অ্যাটেম্প থাকবে, 6 অ্যাটেম্প থাকবে, 6টা অ্যাটেম্প থাকবে। ওবিসিদের 3 বছরের জন্য, তার মানে 35 ইয়ার্স অফ এজ। SC/ST-দের জন্য 5 বছরের জন্য 37 ইয়ার্স, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 10 বছরের জন্য 42 ইয়ার্স। এর মধ্যে আরো অনেক কিছু আছে, তোমরা নোটিফিকেশনে গিয়ে পড়ে নিতে পারো। 6টা অ্যাটেম্প, ওবিসি 9টা অ্যাটেম্প, আর SC/ST-র কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো অ্যাটেম্প নেই। দে আর এলিজেবল ফর অল দ্য অ্যাটেম্পস দে ওয়ান্টস টু গিভ। তারপরে হচ্ছে যে এটা যে হচ্ছে যে 200 মার্কসের পরীক্ষা, প্রিলিতে আমি বলেছি, প্রথমেই বলেছি। আরেকটা যেটা জিনিস এটাতে তোমাকে করতে হবে হচ্ছে যে তুমি যে সার্ভিস গুলোর জন্য পরীক্ষা দেবে সেটা হচ্ছে IAS, IRS আর হচ্ছে IFS, এই 3টে হচ্ছে মেইন সার্ভিস। তাছাড়াও আরো সার্ভিস আছে, টোটাল 26টা সার্ভিস আছে। সেই সার্ভিস গুলোতে তোমাকে পরীক্ষা। IAS স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IRS স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, IPS হচ্ছে স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসও আছে। এর বেসিক সার্ভিস গুলো হচ্ছে IAS, IPS এন্ড IFS হচ্ছে ফরেন সার্ভিস। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এটা হচ্ছে ফরেন সার্ভিস। সাপোজ তুমি IAS অথবা IFS তুমি কোনো একটা বছর পরীক্ষা দিয়ে পেয়ে গেছো, তাহলে তুমি আর পরের বছর যদি পরীক্ষা দাও তাহলে আর তুমি এই দুটো পোস্টের জন্য এলিজিবল নাও, বাকি পোস্টের জন্য তুমি এলিজিবল। কিন্তু IAS এবং IFS যারা পেয়ে যায় অথবা IPS যারা পেয়ে যায় তারা আর অন্য পোস্টের জন্য, অবশ্য IPS এবং IFS যারা পায় তারা অনেক সময় IAS এর জন্য চেষ্টা করে। তো তোমার নোটিফিকেশনের মধ্যে সমস্ত সার্ভিসগুলো লেখা আছে, তুমি সেই সার্ভিসগুলো দিতে পারো। এর মধ্যে গ্রুপ বি সার্ভিসগুলোও আছে। গ্রুপ বি সার্ভিসগুলো আমাদের যে ইউটি গুলো আছে, ইউনিয়ন টেরিটরি, সেই ইউনিয়ন টেরিটরির যে সার্ভিসগুলো আছে সেগুলো গ্রুপ বি এর মধ্যে পড়ে। পুডুচেরি সার্ভিস আছে, কিছু দিল্লি সার্ভিস আছে, কিছু দাদরা নগর হাভেলি, এদের সার্ভিসগুলো আছে। তোমরা এদের জন্য তোমরা এলিজেবল। এবং প্রত্যেক বছর মোটামুটি 800 থেকে 1000 ছেলে পেলে নেওয়া হয়। তো দেখো তোমার চান্স হচ্ছে 800 থেকে 1000-এর মধ্যেই। প্রচুর ছেলে পরীক্ষা দেয়। ইট ইজ আপ টু ইউ হাউ টু ক্র্যাক দ্য এক্সামস, ইট ইজ আপ টু ইউ হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশন, অ্যান্ড ইট ইজ আপ টু ইউ হাউ টু কোরিওগ্রাফ ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশন নিজেকে কোরিওগ্রাফ করতে হবে। তুমি কতক্ষণ পড়বে, কোন সাবজেক্টটা পড়বে, আমরা তোমাকে গাইডেন্স দেওয়ার জন্য আছি। এবং এটা অ্যাটেম্পট ইন বেঙ্গলি। তোমরা যে সমস্ত ক্লাসগুলো পাবে ইউটিউবে, সেই সমস্ত ক্লাসগুলো বেশিরভাগই হিন্দি অথবা ইংলিশে। তো আমরা যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে বাংলাতে, এবং বাংলাতে স্টার্ট করেছি এবং তোমরা আমাদের কাছ থেকে সমস্ত রকমের সোর্সেস পাবে। আমরা হয়তো নোটসগুলোও চালু করব, কিন্তু আমাদের একটু সময় লাগবে, বিকজ উই আর ভেরি নিউ। অ্যান্ড আমি এর পরের দিন যেটা বলবো সেটা হচ্ছে যে মেন্সের যে সমস্ত জিনিসগুলো আছে, তুমি অপশনাল পেপার কি করে চুজ করবে সেটা আমি পরের দিন বলবো। আজকের জন্য এতটুখানি। প্লিজ ডু ফলো আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক if you wants to. Thank you very much. That is all from today from us. See you tomorrow.